সবাইকে এই চ্যানেলে স্বাগত। আজকে আমরা সংবিধানের 137 আর 138 নম্বর ধারা সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। 137 নম্বর ধারাতে জুডিশিয়াল রিভিউ এবং 138 নম্বর ধারাতে সুপ্রিম কোর্টের কাজের যে বিভিন্ন এখতিয়ার সেটাতে বৃদ্ধির বিষয়ে উল্লেখ রয়েছে। তো প্রথমেই আসি জুডিশিয়াল রিভিউ এর বিষয়ে। এর এক কথায় অর্থ হলো জুডিশিয়ারি বা বিচার বিভাগের মাধ্যমে যে কোনো জিনিসের রিভিউ করা বা বিভিন্ন জিনিসকে খতিয়ে দেখা। প্রথমেই একটা উদাহরণ দিই, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। 2014 সালে সংসদে একটা আইন পাস হয়, এনজেএসি বা ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টস কমিশন অ্যাক্ট, যার মাধ্যমে বলা হয় যে সুপ্রিম কোর্টের জাজেদের নিয়োগ এবং হাইকোর্টের জাজেদের নিয়োগ ও ট্রান্সফার এগুলি হবে এই এনজেএসি সিস্টেম দ্বারা বা এনজেএসি কমিশন দ্বারা। যদিও 2014 সালের আগে পর্যন্ত এই সমস্ত কাজ মানে নিয়োগ বা ট্রান্সফার এগুলি হতো সুপ্রিম কোর্টের কলেজিয়ামের মাধ্যমে। যদিও কলেজিয়াম সিস্টেমের বিভিন্ন ড্রব্যাক ছিল, পার্লামেন্ট বা সংসদের তরফ থেকে বক্তব্য ছিল যে কলেজিয়াম সিস্টেমে যে সমস্ত ড্রব্যাক বা ঘাটতি রয়েছে সেগুলো কাটানোর জন্যই নতুন এই এনজেএসি সিস্টেমকে আনা। কিন্তু অন্যদিকে সংবিধানের 50 নম্বর ধারা জুডিশিয়ারিকে এক্সিকিউটিভের থেকে আলাদা রাখার কথা বলে। ফলে এই এনজেএসি সিস্টেমের জন্য ভবিষ্যতে কখনো জুডিশিয়ারি সিস্টেমের স্বাধীনভাবে কাজের উপর কোনো এফেক্ট পড়বে কিনা তার জন্যই সুপ্রিম কোর্ট এই এনজেএসি সিস্টেমটাকে খতিয়ে দেখে এবং আলটিমেটলি এই এনজেএসি সিস্টেমটাকে আনকনস্টিটিউশনাল বা অসাংবিধানিক ঘোষণা করে এবং এটাকে ক্যান্সেল আউট করে দেয়। তো এখানে যদি দেখি, পার্লামেন্ট কিন্তু সংসদকে এই এনজেএসি সিস্টেমের ব্যাপারে খতিয়ে দেখার কথা বলেনি। সুপ্রিম কোর্ট নিজের স্বার্থে বা সংবিধানকে ঠিক রাখার জন্য অথবা দেশকে সংবিধান অনুযায়ী সঠিকভাবে চালানোর জন্য নিজে থেকেই এই এনজেএসি সিস্টেমটাকে খতিয়ে দেখে বা রিভিউ করে। এটাকেই বলা হয় জুডিশিয়াল রিভিউ। তো ওভারঅল ব্যাপারটা হলো যে পার্লামেন্ট বা সংসদের তৈরি করা কোনো আইন অথবা সংসদের জারি করা কোনো অর্ডার বা পূর্বে কোনো কেসে সুপ্রিম কোর্ট কোনো রায় দিয়েছে, সেই রায়ের বিষয়টা এক কথায় দেশের ভেতর যে কোনো বিষয়ে সুপ্রিম কোর্ট চাইলে হস্তক্ষেপ করতে পারে, বিষয়টা খতিয়ে দেখতে পারে। সুপ্রিম কোর্টের এই ক্ষমতাটাকেই বলা হয় জুডিশিয়াল রিভিউ। আর সুপ্রিম কোর্ট যে এই যে কোনো বিষয়ে জুডিশিয়াল রিভিউ করতে পারবে সেই কথাই সংবিধানের 137 নম্বর ধারাতে উল্লেখ রয়েছে। সুপ্রিম কোর্টকে ঠিকঠাকভাবে পরিচালনার জন্য বিভিন্ন নিয়ম কানুনের কথা সংবিধানের 145 নম্বর ধারাতে লেখা আছে এবং এই 137 নম্বর ধারাতে এটাও বলা আছে যে 145 নম্বর ধারাতে যে সমস্ত নিয়ম কানুন লেখা রয়েছে সেই সমস্ত বিষয়েও সুপ্রিম কোর্ট চাইলে নিজে জুডিশিয়াল রিভিউ করতে পারবে। জুডিশিয়াল রিভিউ সম্পর্কে আর একটা উদাহরণ দিই। সাম্প্রতিক কালেই নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং সারা দেশে একটা অর্ডার জারি করেন যে সেখানকার মেয়েরা লাল লিপস্টিক পরতে পারবে না। এর পেছনে কারণ হলো যে লাল লিপস্টিক মেয়েদেরকে বেশি আকর্ষণীয় করে তোলে, যার প্রভাবে সরকারের কাজ করা ব্যক্তিদের উপর কাজের প্রভাব পড়তে পারে। এছাড়াও আরো বিভিন্ন রকমের কারণ। এখন সেই কারণ যাই হোক না কেন, ভারতবর্ষেও যদি ঠিক একই রকমের সিচুয়েশন তৈরি হয়, প্রেসিডেন্ট যদি কখনো অর্ডার করেন যে ভারতবর্ষে মেয়েরা লাল লিপস্টিক পরতে পারবে না, সেক্ষেত্রে বিষয়টা একদিক থেকে ঠিক মনে হলেও এটা আর্টিকেল 21 অর্থাৎ মানুষের পার্সোনাল লাইফ এন্ড লিবার্টি মানে ব্যক্তিগত স্বাধীনতার উল্লঙ্ঘন। ফলে ওই অর্ডারের দীর্ঘমেয়াদী প্রভাব কি পড়তে পারে বা ওই অর্ডারটা আদৌ জারি রাখা যাবে কিনা তা নিয়ে সুপ্রিম কোর্ট খতিয়ে দেখতে পারে। মানে ওই অর্ডারের উপর সুপ্রিম কোর্ট জুডিশিয়াল রিভিউ করতে পারে। তো জুডিশিয়াল রিভিউ এর ব্যাপারটা আশা করি বোঝা গেল। এর পরে আছে সংবিধানের 138 নম্বর ধারা। এই ধারাতে সুপ্রিম কোর্টের কাজের এখতিয়ার বৃদ্ধির কথা বলা আছে। মানে সুপ্রিম কোর্ট বর্তমানে যে সমস্ত কাজ করে তার পাশাপাশি যদি আরো অন্য কোনো কাজ করতে হয় বা বর্তমানে যে সমস্ত কাজ করছে তাতে যদি আরো লোড নিতে হয়, সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট সেটা করতে পারবে এবং এই কথাটাই সংবিধানের 138 নম্বর ধারাতে উল্লেখ রয়েছে। ব্যাপারটা হয়তো খুব একটা ক্লিয়ার হলো না, একটুখানি ভেঙে চুরে বলি তাহলে বুঝতে পারবো।
তো প্রথমেই বলি সুপ্রিম কোর্ট নর্মালি কি কি কাজ করে। সিভিল কেস বা ক্রিমিনাল কেস বা কনস্টিটিউশনাল কেস বা অন্য কোনো কেস বিচারের জন্য হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যেতে পারে, বা কখনো কখনো এমন হয় যে কোনো সিভিল কেস ডাইরেক্ট সুপ্রিম কোর্টেও চলে যায়। তো সুপ্রিম কোর্ট সেই সমস্ত কেসে রায় দিয়ে দেয়, এটা সুপ্রিম কোর্টের একটা কাজ। আর কি কাজ আছে? রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি নির্বাচন যখন হয় তখন ওই নির্বাচনে যদি কোনো ঝামেলা হয় সেই ঝামেলা মেটানোর কাজ হলো সুপ্রিম কোর্টের। এছাড়াও সেন্ট্রাল আর স্টেট, সেন্ট্রাল আর একটা বা দুটো বা দুটোর বেশি স্টেটের ভেতর যদি কোনো ঝামেলা হয়, বা দুটো বা তার বেশি স্টেটের নিজেদের ভেতর যদি কোনো ঝামেলা হয়, তো সেক্ষেত্রে সেই ঝামেলা মেটানোর কাজ করে সুপ্রিম কোর্ট। আর কি করে? প্রেসিডেন্ট যদি কখনো সুপ্রিম কোর্টের কাছ থেকে পরামর্শ নিতে চায়, রাষ্ট্রপতি বা অন্য কোনো ব্যক্তি মানে প্রধানমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল, কম্ট্রোলার অ্যান্ড অডিট জেনারেল মানে ক্যাগ, এরা যদি চায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বা সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতিদের কাছ থেকে অ্যাডভাইস নিতে পারেন, তাহলে সুপ্রিম কোর্টের জাজেরা ওই যে অ্যাডভাইস দেবেন সেটাও সুপ্রিম কোর্টের জুরিসডিকশনের একটা পার্ট, মানে সুপ্রিম কোর্টের একটা কাজ। এছাড়াও মানুষের ফান্ডামেন্টাল রাইটস যদি খর্ব হয়, মানে মৌলিক অধিকার যদি খর্ব হয়, বা ডিপিএসপি বা অন্য কোনো বিষয়ে যদি কখনো রিট জারি করতে হয়, তো সেই রিট জারি করার ক্ষমতা রয়েছে সুপ্রিম কোর্টের। এছাড়াও দেশের যে কোনো বিষয়ে জুডিশিয়াল রিভিউ করতে পারে সুপ্রিম কোর্ট, এবং এরকম আরো অনেক ধরনের কাজ সুপ্রিম কোর্ট করে। এখন এইসবের বাইরেও যদি ভবিষ্যতে সুপ্রিম কোর্টে কোনো কাজ আসে, তাহলে সুপ্রিম কোর্ট সেই কাজটাকে অ্যাকসেপ্ট করতে পারে, সেটাই এই 138 নম্বর ধারাতে বলা আছে। তো এবার মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে এই কাজগুলো ছাড়া সুপ্রিম কোর্টের আর কি কাজ আসতে পারে ভবিষ্যতে। ধরলাম ভবিষ্যতে গিয়ে নেপাল কখনো বলল যে আমাদের দেশে আমরা একটা সমস্যায় পড়েছি এবং সেটির সমাধানের জন্য আমাদের দেশে যে সুপ্রিম জাজেরা রয়েছে তার সাথে ভারতবর্ষের সুপ্রিম কোর্টের সিনিয়র মোস্ট 3 জন জাজকে একসাথে রাখতে চাই। আমরা চাই যে আমাদের দেশের সুপ্রিম জাজ আর ভারতবর্ষের সুপ্রিম জাজেরা একসাথে বসে এই সমস্যাটার সমাধান করে দিক। এইরকম যদি কখনো সিচুয়েশন তৈরি হয়, সেক্ষেত্রে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট যদি চায় 138 নম্বর ধারার ভিত্তিতে তার এই কাজের ক্ষমতাকে বাড়িয়ে নেপালের ওই প্রপোজালটাকে অ্যাকসেপ্ট করে নিতে পারে। বা ভবিষ্যতে হয়তো এমন একটা সিচুয়েশন তৈরি হলো যে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার ভেতর বা অন্য কোনো দুটো বা তিনটে স্টেটের ভেতর একটা চুক্তি হচ্ছে, এবং ওই চুক্তিতে সুপ্রিম কোর্টকে উইটনেস হিসাবে রাখার জন্য আবেদন করা হচ্ছে। এক্ষেত্রেও সুপ্রিম কোর্ট যদি চায় সেক্ষেত্রে তার ক্ষমতা বাড়িয়ে ওই প্রপোজালটাকে অ্যাকসেপ্ট করে নিতে পারে। তো ভবিষ্যতে এরকম যে কোনো কন্ডিশন তৈরি হতে পারে এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট তার ক্ষমতা বাড়িয়ে নিতে পারে। তবে হ্যাঁ, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে সুপ্রিম কোর্টের এই ক্ষমতা বাড়ানো সেটা সুপ্রিম কোর্টে নিজে পারবে না, ভারতের সংসদ আইন তৈরির মাধ্যমে সুপ্রিম কোর্টকে এই ক্ষমতাটা বাড়িয়ে দেবে, সেটিও সংবিধানের এই 138 নম্বর ধারাতে উল্লেখ রয়েছে। এখানে আবার হয়তো মনে ডাউট হতে পারে যে ওই দুটো এক্সাম্পল তো দিলাম যেটা ভবিষ্যতে হয়তো হতে পারে, কিন্তু 1950 সালে সংবিধান লাগু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত কি এই 138 নম্বর ধারা প্রয়োগ করে সুপ্রিম কোর্টের ক্ষমতা বাড়ানো হয়েছে? উত্তরটা হলো হ্যাঁ, হয়েছে। যেমন PIL বা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, এই বিষয়টা আগে ছিল না। এই PIL বিষয়টা কি সেটা আগে একটুখানি বলি। কোনো একজন ব্যক্তি বা কোনো স্টেট বা কোনো অর্গানাইজেশন আমার কোনো ক্ষতি করলো বা আমার ক্ষতি করার চেষ্টা করলো বা করতে চাইলো, সেক্ষেত্রে আমি তার বিরুদ্ধে ডিস্ট্রিক্ট কোর্ট বা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে কেস করতে পারি। কিন্তু কোনো একজন ব্যক্তি বা কোনো স্টেট বা কোনো অর্গানাইজেশনের কোনো কাজে যদি পার্টিকুলার কোনো ব্যক্তির ক্ষতি না হয়ে ওভারঅল পাবলিকের যদি ক্ষতি হয়, সেক্ষেত্রে ওই ব্যক্তি বা স্টেট বা ওই অর্গানাইজেশনের বিরুদ্ধে কেস কে করবে? সেক্ষেত্রে সমস্ত পাবলিক মিলে একটা কেস করতে পারে, সেটাকেই বলা হয় পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। যেমন একটা উদাহরণ দিই, বিভিন্ন পাড়াতে মাঝে মাঝেই দেখা যায় যে কোনো কারণ নেই অকারণ নেই সারা দিন ধরে স্পিকার বা বক্স বাজছে। তাদের কাছে যদি শুনতে যাওয়া হয়, তারা বলে যে আজকে এই পুজো, কালকে ওই পুজো, তারপর দিন এই অনুষ্ঠান, কখনো রক্তদান শিবির, কখনো কীর্তন,
কখনো রাজনৈতিক প্রচার, এই সমস্ত বিভিন্ন বিষয়। এখন এই রকম আওয়াজ যদি সব সময় হয়, সেক্ষেত্রে পাড়ার মানুষজন সুস্থ মস্তিষ্কে তাদের কাজকর্ম করবে কিভাবে, বা পাড়াতে যারা পড়াশুনো করে তারাই বা ঠিকঠাক করে তাদের পড়াশোনা করবে কিভাবে। তাহলে এই সমস্যাটা কিন্তু কোনো পার্টিকুলার একজন ব্যক্তির নয়, এটি কিন্তু পুরো পাড়ার সমস্ত লোকের একটা সমস্যা, অর্থাৎ জনস্বার্থের সমস্যা, মানে পাবলিক ইন্টারেস্টে একটা সমস্যা। এখন এই বিষয়টা নিয়েই যদি কেস করতে হয়, তো সেই কেসটাকেই বলা হয় পিআইএল বা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। ভারতের জুরিসডিকশনে এই পিআইএল বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না। 1980 সালের শুরুর দিকে সুপ্রিম কোর্ট এই পিআইএল কনসেপ্টটাকে 138 নম্বর ধারা প্রয়োগ করে নিজের জুরিসডিকশনে নিয়ে নেয়। এক কথায় 138 নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট যে কোনো বিষয়ে সঠিক কাজ করার জন্য বা বিচার দেওয়ার জন্য বিষয়টাকে নিজের এখতিয়ার বা জুরিসডিকশনের ভেতর যোগ করে নিতে পারে। তো এই হলো সংবিধানের 137 আর 138 নম্বর ধারা। এর পরের দিন আমরা সংবিধানের 139 নম্বর ধারা সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে কমেন্ট বক্সে জানিও। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। ধন্যবাদ।